আচ্ছা, দ্বিতীয় আরেকটা এই যে হচ্ছে আলোর প্রতিফলন, তাহলে কি হলো এখানে? আলোর প্রতিফলন এখানে হচ্ছে একটা হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে? একটা আপতিত রশ্মি, একটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি আর আপতিত রশ্মি আমি যখনই কথা বলবো সেটা কোন কোণে আমার কোনো মাধ্যমের উপর আপতিত হয়েছে, সেই কোণটা কিসের সাথে উৎপন্ন হবে? কোণটা উৎপন্ন হবে হচ্ছে অভিলম্বের সাথে। অভিলম্ব বলে আসলে কিছু নাই, কিন্তু আমরা এটাকে কল্পনা করে নিব। যখন আমরা হিসাব করব তখন এটাকে কল্পনা করে নিব, এঁকে নিব। কল্পনার মধ্যে রাখার দরকার নাই, এটা এঁকে নিতে হবে আর কি। তখন আমরা এই যে এই চিত্রগুলো এঁকে এঁকে কাজ করতে পারবো। তাহলে আপতিত রশ্মি কোথায়, মানে আপতিত রশ্মি কোথায় গেল? আপতিত হলো হচ্ছে একটা মাধ্যমের উপরে, এবং সেই মাধ্যম থেকে সেই মাধ্যমের ভেতরে না গিয়ে যে অংশটুকু প্রতিফলিত হয়ে চলে আসলো প্রথম মাধ্যমে, সেটাকে আমরা বললাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এই ইংরেজি দুটো মনে রাখবেন, তাহলে যে আপাতন কোণ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর প্রতিফলন কোণ হচ্ছে রিফ্লেকটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে তাহলে আর একটা ছোট্ট আর দিয়ে লিখে দিই। তাহলে আপতন কোণ মানে হচ্ছে যে আই, আমরা এখন থেকে আপতন কোণ আই লিখব, আর রিফ্লেকশন কোণ লিখবো হচ্ছে আর। যেমন একটা কোণকে প্রকাশ করি আমরা থিটা দিয়ে, তাই তো? এখন যদি ছোট ছোট দু একটা ইংরেজি জানি, তাহলে পরে থিটা আই মানে আমরা বুঝে ফেললাম কি? আপতন কোণ। এখন আমরা আই যে লিখতে হবে, আমরা যদি চিন্তা করি যে না আমি বাংলায় ই লিখবো, তাহলে থিটা আমি এখানে সরে আ লিখতে পারি, তাই না? অথবা আপতন পুরোটাই লিখতে পারি, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু যত বেশি লিখবেন তত বেশি কষ্ট হবে, আর যত বেশি মনে রাখবেন তত কম লিখতে হবে। এটা হচ্ছে বুদ্ধি। আর এই যে প্রতিফলন কোণকে আমরা লিখবো থিটা আর। কোণকে সাধারণত থিটা দিয়েই প্রকাশ করা হয়। এই গেল। এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে। কি জিনিস আমি বলতেছি। এটাকে আমি মুছে দিই। আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে কি একটা বৃত্ত আঁকা শিখবেন। কি বলছি বুঝছেন? একটা বৃত্ত আঁকা শিখবেন। এরকম আমরা একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তটা আপনারা আঁকবেন হচ্ছে প্রথমেই জ্যামিতিক কোনো কিছু দিয়ে, মানে কম্পাস না কি দিয়ে আঁকতে হয়, ওইটা দিয়ে আঁকবেন। আঁকার পরে প্রথমে এই বৃত্তটার একটা ব্যাস আঁকবেন। ব্যাস কিভাবে আঁকে? ব্যাস হচ্ছে প্রথমে একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মাঝখান দিয়ে একটা সোজা রেখা চলে যায়। এটা যেরকম হইলো এরকম না, তাই না? কিন্তু আপনারা জানেন আর কি। এই এটা হচ্ছে একটা ব্যাস অঙ্কন করলাম। তো ব্যাসটাকে দুই দিকে প্রসারিত করে দিলাম। এখন এইখান থেকে আরেকটা লম্ব আঁকবেন যে কোনো একটা জায়গায়। যেমন ধরেন আমি এইখানে একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকলাম তো? তাহলে কতটুকু জায়গা থাকলো আমার হাতে? এই যে এইটুকু। এইটুকু হচ্ছে থাকলো। এইবার বাকিটা আমরা চাইলে মুছে দিতে পারি। বাকিটা আমরা চাইলে মুছে দিতে পারি। এই, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? একটা বৃত্ত আঁকলাম। বৃত্তের এই যে এই লাল অংশটা কি? একটা বৃত্তের একটা অংশ, তাই না? বৃত্ত থেকে একটা অংশ কেটে রাখলাম। তাহলে এই যে যে লাল বৃত্তটা, এটার কেন্দ্র কি? এটার কেন্দ্র হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, এইটা। এখন দেখেন আমরা বৃত্তের কয়েকটা ধর্ম জানি না। সেটা হচ্ছে কি, এইখান থেকে এই যে যে সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে এটাকে বলবো আমি, মনে করেন পি বিন্দু, ঠিক আছে? সি বিন্দু থেকে পি বিন্দু, সি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত এটাকে আমি কি বলবো? ব্যাসার্ধ, তাই তো? সি বিন্দু থেকে পি বিন্দু হচ্ছে ব্যাসার্ধ। ওই বৃত্তটা নিয়ে আমি কথা বলছি। একটু কঠিন মনে হতে পারে, জাস্ট আপনি মনে রাখেন জিনিসটা কি বলতেছি আমি। এইবার ধরেন আর একটা ব্যাসার্ধ আমি এরকম অঙ্কন করলাম। বলেন তো কি হবে এখন ব্যাপারটা? এটাকে যদি আমি পেছন থেকে বাড়ায় নিয়ে যাই আরো,
তাহলে ধারণাটা হচ্ছে যে এই যে আমি বৃত্তটা অঙ্কন করলাম না, এই বৃত্তটা অঙ্কন করার পরে আমি যদি মেপে দেখি যে এইখানে কতটুকু কোণ আছে আর এইখানে কতটুকু কোণ আছে, তাহলে আমি কি দেখব? এটা হচ্ছে সমান কোণ, পরস্পর সমান কোণে। সমান। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে একটা ব্যাসার্ধ আবার এইদিকেও সমান কোণ, বুঝছেন? এইদিকেও কোণ দুইটা সমান। তাহলে কি জানবো আমরা? যে একটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ভেতর দিকেও, আবার বৃত্তটাকে যদি আমি ব্যাসার্ধটাকে যদি আমি বাইরের দিকে বর্ধিতও করে দিই, তাহলে বাইরেও কি হয়? একটা অভিলম্ব তৈরি করে, একটা অভিলম্ব তৈরি করে বা লম্ব তৈরি করে। তার মানে এই বৃত্তটা, যে সাদা যে রেখাটা আমি দেখালাম, সেটাও এখানে কি, এটা লম্ব। আমি বলতে পারি এটা হচ্ছে লম্ব। আবার এর ভিতরেও এটা একটা লম্ব। হুম, এটা হচ্ছে আমার কথা। এইবার আপনি যতগুলো রশ্মি টানবেন না কেন, যেখান থেকে যেখানে টানেন না কেন, কি সেটা যদি বৃত্ত এবং বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে যায় এবং সেটা যদি বাইরে দিয়ে চলে যায়, তাহলে সেটা কি হবে? এই বিষয়বস্তুটার উপরে এই যে এই যে লাল দাগটা দিলাম, এই যে এটাকে কি বলে? আর্ক। আর্ক মানে কি রে জানি? আচ্ছা, বৃত্তচাপ। বৃত্তচাপ, তাই না? এই যে বৃত্তচাপটা এটার উপরে লম্ব হয়। দেখেন আপনারা আপনাদের, আমি যে কথাটা বললাম বা বলছি সেটার কিন্তু মানে মানে আমাকে বিশ্বাস করে নিবেন এরকম না ব্যাপারটা। আমি যে বলছি এটার সাথে কি আপনারা একমত কিনা সেটা চিন্তা করবেন, যে আপনি এতদিন যে যে আমি দুটুকু পড়ছেন তার সাথে এটা এই কথাগুলো মিলে কিনা, এতটুকুই। গেল তো? এইবার কথা হচ্ছে যে ধরেন একটা রশ্মি আপতিত হলো। এইবার আমরা এত কিছু কি করলাম? ব্যাস আঁকলাম, ব্যাসার্ধ আঁকলাম। এইবার না করে আমরা কি করব? আলো আঁকবো। ঠিক আছে? তা দেখেন, একটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি সে যদি এই বরাবর আসে, এই যে নীল রেখা সবুজ রেখা বরাবর আসে, একটা আলোক রশ্মি যদি এরকম হয়, দাগ হচ্ছে না কেন? এই যে এই বরাবর আসে এবং এই যে যে লাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা যদি একটা আয়না হয়, আয়নাটা কেমন হবে? বাঁকানো একটা আয়না। আয়নাটা আমি একটু বাঁকাই দিছি। আয়না কি থাকে? নর্মালি এরকম সোজা থাকে না? তার পেছনে কি লাগানো থাকে? পারদ দেয়া থাকে, প্রলেপ দেয়া থাকে, পাড়া লাগানো থাকে, সরি তো পারদ অবতল, না। হ্যাঁ অবতলায় না, অবতলায় না। হ্যাঁ, এইটাকে তখন আমরা বলবো অবতল একটা আয়না। ঠিক আছে? আয়না বলেন আর কি বলে যে দর্পণ বলেন, একই জিনিস তাই তো? আয়না, দর্পণ। আর একটা জিনিস কি আছে? একটা হচ্ছে আয়না, তাই না? আয়না বা দর্পণ। আর একটা হচ্ছে কি আছে? লেন্স। মিরর। হ্যাঁ হ্যাঁ, এটাই তো মিরর। আয়নাটাই আয়নার আর হচ্ছে এক মিরর নাম। আর লেন্স হচ্ছে লেন্স। এখন কথা হচ্ছে যে আমরা কি বলতে চাচ্ছি, এই যে যে রশ্মিটা আমার এদিক দিয়ে আসলো, এই যে সাদা যে রশ্মিটা আমি অঙ্কন করলাম, এই রশ্মিটা কোন দিকে যাবে বলেন এখন আমাকে? এখন একটা মাধ্যম তৈরি হলো। কি মাধ্যম? এই যে এই পাশের এই পাশটাকে আমরা বাম পাশটাকে বললাম প্রথম মাধ্যম। আর এই যে যে কাঁচ বা আমার যে অবতল আয়না, যেটা আমরা তৈরি করলাম কিসের মাধ্যমে? একটা বৃত্তচাপের মাধ্যমে। এখন এই বৃত্তচাপটার নাম কি? এই বৃত্তচাপটার নাম হচ্ছে অবতল দর্পণ, তাই তো? অবতল দর্পণ। এটার উপরে এসে আপতিত হচ্ছে। কি আপতিত হচ্ছে? আলোক রশ্মি। তাহলে আলোক রশ্মি যদি এই রশ্মিটা হয়, এখন আমি এই যে বারবার বলতেছি এই রশ্মিটা হয়, এই রশ্মিটা হয়, এই কথাটা যদি না বলে আমি যদি রশ্মির একটা নাম দেই, মনে করেন যে এ, তাহলে এই রশ্মিটা কোথায়, কোন দিক দিয়ে গেছে? এ সি পি, এই বরাবর আসছে। তার মানে এই রশ্মিটার আমি নাম দিলাম এ সি পি, এই নামে ডাকতে পারি রশ্মিটাকে। আচ্ছা, আপনারা কি মানে শুনছেন সবাই? হ্যাঁ, শুনতে পারতেছি। আচ্ছা, তাহলে পরে এই যে এসিপি রশ্মিটা, এসিপি রশ্মিটা কি হলো? আপতিত হলো কোথায়? এই পি বিন্দুতে। পি বিন্দু আমি লিখলাম হলো ইন্টেনশনালি, এটা হচ্ছে পি ফর
পোল। এই যে যে একদম শীর্ষবিন্দু একটা লেন্সের, এটাকে বলে পোল বা মেরু। ঠিক আছে, একটা লেন্স বা দর্পণের, যাই হোক, এটাকে বলে মেরু। ঠিক আছে, এই মেরুটা হচ্ছে, এখন দেখেন দুইটা বিন্দু আছে কিন্তু এখানে। যদি আমি এরকম করে আঁকি কোনো কিছু, তাহলে এটার দুইটা বিন্দু, একটা হচ্ছে যদি একদম শীর্ষ হয়, শীর্ষবিন্দু হয়, তাহলে শীর্ষবিন্দু দুইটা হয়, একটা হচ্ছে ভেতরের দিকে একটা আর বাইরের দিকে একটা বিন্দু। ঠিক আছে, তো যেহেতু আমরা হচ্ছে কি অবতল দর্পণ নিয়ে কথা বলছি, তাহলে শীর্ষবিন্দুটা কি হবে, মানে একদম শীর্ষ বরাবর ঠিক ভেতরের বিন্দুটা, এটা হচ্ছে পোল বা মেরু। আচ্ছা, এবার এই যে মেরুটার কথা জানলাম আমরা, এই মেরু থেকে আলোক রশ্মি কোন দিকে যাবে সেটা বলেন আমাকে। আমি একটু আগে কি শিখলাম, যেই দিক দিয়ে আলো প্রতিফলিত যেই হওয়ার, দিক দিয়ে গেছে হ্যাঁ, যে দিক দিয়ে গেছে, প্রতিফলিত প্রতিফলিত কোণ মানে আপতিত কোণ সমান প্রতিফলিত কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। হ্যাঁ, তাহলে আপতন কোণ কত হবে এখানে? 90। কেন 90 সেটা জানতে চাচ্ছি। এখানে অবিলম্ব কে? অবিলম্ব পি। না, পি না, অবিলম্ব হচ্ছে আমি পি বিন্দুতে কি করব, পি বিন্দুতে একটা লম্ব আঁকবো, তাই তো? পি বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো, সেটা হবে হচ্ছে অভিলম্ব। এখন আমরা এতক্ষণে আমরা জেনে গেছি যে কি, সিপি এটাই হচ্ছে একটা অভিলম্ব। কারণ এই সিপিটা কি করছে, এই লেন্সের দুই পাশেই সমান কোণ উৎপন্ন করছে, তাই না? কারণ কি দেখেন, আমি মনে করেন একটা সোজা দাগ দিলাম, ঠিক আছে, এইবার এদিক থেকে একটা অভিলম্ব টানলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার অভিলম্ব। এখন আমি যদি একটু করে এই লেন্সটাকে, এই এই দর্পণটাকে একটু করে বাঁকায় দেই সমানভাবে দুই দিকেই, তাহলে তোর অভিলম্বের কোনো চেঞ্জ হবে না, হবে? হবে না। তার মানে হচ্ছে এটা একটা বাঁকা আয়না, আমি এটাকে বাঁকিয়ে দিয়েছি ভিতরের দিকে। সুতরাং এই যে কোণটা, কোণটা তো একই থাকলো, তাই তো? তার মানে এই যে যে অভিলম্ব, সেই অভিলম্বটা সবসময় কি হবে, এই গোলীয় দর্পণের ক্ষেত্রে অভিলম্বটা হচ্ছে সবসময় কেন্দ্র এবং মেরুর সংযোগ সরলরেখা হবে। কেন্দ্র এবং মেরু বিন্দুর সংযোগ সরলরেখা হবে। এই গেল একটা। আর অন্য কোনো বিন্দুতে অভিলম্ব কি হবে, এই কেন্দ্র এবং লেন্সের উপরে যে কোনো বিন্দু, শুধু মেরু বিন্দু না, লেন্সের উপরে যে কোনো বিন্দুর সাথে যদি আপনি কেন্দ্র বরাবর একটা দাগ টানেন, সেটাই কি হবে, অবিলম্ব হবে। এটা ভেতরে হোক আর বাইরে হোক। যেমন সি, এটা যদি বলি এক্স, সি এক্স, এটা একটা অভিলম্ব, বাইরের দিকেও ভেতরের দিকেও। সি মনে করেন ওয়াই, এটাও একটা অভিলম্ব। তার মানে আমি কেন্দ্র থেকে যদি বৃত্তের উপরে যেটাই টানি না কেন, সেটাই যেমন কি হয়, ব্যাসার্ধ হয়, এবং সেই প্রত্যেকটা ব্যাসার্ধই কি হবে, এক একটা অভিলম্ব। তার মানে এসিপি এটা হচ্ছে একটা অভিলম্ব। তার মানে যদি একটা রশ্মি এসিপি বরাবর আসে, তাহলে সে কি হবে, এসিপি বরাবরই ফিরে যাবে, তাই তো? এসিপি বরাবরই সে ফিরে যাবে, যেদিকে আসে সেদিকে ফিরে যায়। যেমন আপনি যদি একটা ফ্লোরের উপরে, একটা ফ্লোর আছে মনে করেন, ফ্লোরের উপরে মাঝে মধ্যে বল খেলেন না? তো কেউ যদি একটা বল ধরে কি করে, সেই বলটাকে এখানে ড্রপ করে এভাবে, তাহলে বলটা অন্য একটা বন্ধু চাইলে ধরতে পারে, তাই না? অন্য একটা বন্ধু চাইলে এই বলটা ধরতে পারে, কারণ এখান থেকে সে ড্রপ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারে। মাঝে মধ্যে আমরা নিজেরাই ড্রপ ড্রপ খেলি, তাই না? যে আচ্ছা, তাহলে নিজে দাঁড়িয়ে, তাহলে ড্রপ যদি আমি কি করি, বল এখান থেকে ছেড়ে সোজা দেই, সোজা ড্রপ করি, তাহলে কি হয়, সোজা উপরের দিকে বলটা উঠে এসে আমার হাতে আসে, তাই না? তাহলে এরকম যেরকম হয়, ঠিক সেরকম আর কি আলোর ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটছে, যে আলো যখন সোজা এসে পড়ে তখন সে সোজা ফিরে যায়, আলো যখন একটা কোণে এসে পড়ে তখন সে একটা কোণে ফিরে যায়। যেমন আমরা বল খেলি, বলের সময় দেখি আর কি জিনিসটা, তাই না? যে বলটাকে যদি আমি একটা কোণে নিক্ষেপ করি, মানে আমার মাটিতে, তখন সে একটা কৌণিকভাবে অন্য কারো কাছে যায় বা সামনের দিকে এগিয়ে যায়, তাই তো? সেম জিনিস। এখন এটা ফিরে গেল। এইবার এইবার কথা হচ্ছে আরেকটা রশ্মি, সে যদি এই বরাবর আসে, তাহলে সে কোন দিকে যাবে?
নিচের দিকে। এটা আমাকে বুঝায় বলতে হবে যে কি হচ্ছে। যেমন ধরেন এখানে যদি এইভাবে আসে তাহলে কি এই যে হবে, কিভাবে প্রতিফলিত হবে? এইখানে যে কোণটা আছে, যেহেতু অভিলম্ব আমি জানি কোনটা, এই যে সি এক্স, এটা হচ্ছে অভিলম্ব। এখন কি হবে, এইখানে যে কোণটা উৎপন্ন হলো সেই সেম একটা কোণ এই পাশে উৎপন্ন হবে, তাই না? এবং সেই সেম কোণটা উৎপন্ন করে সে এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে, সেম কোণটা উৎপন্ন করবে এবং সে এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে আসলে এই দিক দিয়ে যাবে। তাহলে কি হবে, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হবে সেখানে একটা রিফ্লেকটিভ অ্যাঙ্গেল হবে, সেই রিফ্লেকটিভ অ্যাঙ্গেল বরাবর সে আলোক রশ্মিটা চলে যাবে, তাই তো? আচ্ছা, এখন আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা এই যে যেভাবে আঁকতে বললাম জ্যামিতিকভাবে, সেটা এঁকে আপনি আমাকে দেখাবেন যে এরকম কোনো একটা রশ্মি যেটা হচ্ছে যে কিনা ধরেন ও কে, এই যে ধরেন এম, এটা হইল ওকে এম, এই যে যে রশ্মিটা, এই ওকে রশ্মিটা কোন দিকে যাবে? যদি সেটা এ সি পি এর সমান্তরাল হয় তাহলে সে একটা জায়গা দিয়ে অতিক্রম করবে। তাহলে আপনারা জ্যামিতিকভাবে এটাকে আঁকবেন প্রথমে, এঁকে আপনি আমাকে বলবেন যে এই যে সি এফ, ঠিক আছে, এটার নাম দিলাম আমি এফ, সি এফ আর এফ পি এই দুইটার দূরত্ব কত, ঠিক আছে, সিএফ আর এফপি এর দূরত্ব কত, এটা আমাকে মেপে দেখাবেন যে সিএফ সমান কত সেন্টিমিটার পাচ্ছেন আর এফপি সমান কত সেন্টিমিটার পাচ্ছেন।